In today's video, we are going to read Strong Roots by Dr. APJ Abdul Kalam. স্ট্রং রুটস, দেখো এর মানে হচ্ছে, যদি বেঙ্গলি মিনিং করা হয়, স্ট্রং অর্থাৎ শক্তিশালী, রুটস মানে হলো শিকড়। একটা গাছের যদি শিকড় শক্তিশালী হয় তাহলে নিঃসন্দেহে সেই গাছটাও শক্তিশালী হবে। একই রকমভাবে কোনো মানুষের ভিত্তি যদি শক্ত হয়, সেই মানুষটা ভবিষ্যতে কিন্তু সঠিক অর্থে একজন মানুষে পরিণত হবে, তার দেশ এবং তার জাতির বিকাশে সে কিন্তু সহায়তা করবে। কোনো দেশের ভিত যদি মজবুত হয় তাহলে সেই দেশ সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা স্ট্রং রুটস, এই যে টাইটেলটি, এই টাইটেলটিকে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের সাথে জুড়ে নেব। দেখো, একটা গাছ যদি বড় হতে হয়, তাকে বিশাল বড় বৃক্ষে যদি তাকে পরিণত হতে হয়, তাহলে প্রথমত তার সঠিক পরিচর্যা দরকার। 2 নাম্বার, যে জায়গায় গাছটাকে রোপণ করা হবে সেই জায়গার মাটি অবশ্যই ভালো হতে হবে, সময় মতো সার এবং জল তাকে দিতে হবে, তাহলে গাছটা পরবর্তী টাইমে কিন্তু একটা বড় বৃক্ষে পরিণত হবে। অবশ্যই গাছটার কিন্তু বড় হবার একটা ইচ্ছা থাকা যায়। একই রূপে আমরা দেখতে পাচ্ছি ডক্টর এপিজে আব্দুল কালাম, যখন তিনি ছোট ছিলেন, ইন হিজ চাইল্ডহুড ডেজ, তিনি পেয়েছিলেন এমন একজন পিতামাতা, বাবা জয়নুল আবদিন, যিনি ছিলেন একজন আধ্যাত্মিক মানুষ, মা আসিয়াম্মা অনেক বেশি উদার। অপরদিকে যে জায়গায় তিনি বসবাস করতেন, যেটা একটা গাছের যেরকম মাটির সাথে সম্পর্ক রয়েছে, সেই রামেশ্বরম, সেখানে ভারতের 2টি বৃহত্তম সম্প্রদায়, হিন্দু এবং মুসলমানরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে কিন্তু বসবাস করত। আমরা কখনোই দেখতে পাইনি রামেশ্বরম, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম বসবাস করতেন, যে কোনো কমিউনাল ভায়োলেন্স। সবসময় একটা কমিউনাল হারমোনি এভরি টাইম প্রিভেলড ইন রামেশ্বরম। তাহলে ডক্টর এপিজে আব্দুল কালাম কিন্তু তার বংশ বলতে পারো, তিনি যে জায়গায় ছিলেন, দুটোই কিন্তু তাকে হেল্প করেছে পরবর্তী টাইমে বড় হতে। ইন স্ট্রং রুটস, ডক্টর এপিজে আব্দুল কালাম pays his tribute to his parents. This is actually an excerpt from his autobiographical writing Wings of Fire. এটা প্রথম তার চ্যাপ্টার। ডক্টর এপিজে আব্দুল কালাম was the 11th president of India, the missile man of India. তো সেই স্ট্রং রুটস আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ডক্টর এপিজে আব্দুল কালাম ডেসক্রাইব করছেন তার প্যারেন্টসকে, মাঝে তার লোকালিটির বর্ণনা করছেন, এবং লাস্টে স্ট্রং রুটস শেষ হচ্ছে তার একটা যে আধ্যাত্মিক, তার যে একটা স্পিরিচুয়াল কোয়েস্ট রয়েছে, একটা আধ্যাত্মিক তিনি একটা খোঁজ করছেন, কিভাবে পিস অফ মাইন্ড আমরা পেতে পারি, মানসিক শান্তি কিভাবে আমরা পেতে পারি। আচ্ছা, দেখে নেওয়া যাক স্ট্রং রুটসের টেক্সট। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram. I was born, আমার জন্ম হয়েছিল কোথায়? ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। কোথায়? ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের একটা দ্বীপ শহরে। রামেশ্বরম যেটা একটা দ্বীপ শহর ছিল, সেই রামেশ্বরম বলে যে দ্বীপ শহর, সেখানে আমার জন্ম হয়েছিল। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, আর্স্টওয়াইল মানে হচ্ছে প্রিভিয়াস বা ফরমার, যেটা আগেকার দিনে মাদ্রাজ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আবার বলছি, আই ওয়াজ বর্ন, দ্য ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন কোথায়? ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি,
একটা মধ্যবিত্ত তামিল পরিবারে তার জন্ম হয়েছিল, যেটা হচ্ছে রামেশ্বরম দ্বীপ শহরে, যেটা ছিল আবার আগেকার মাদ্রাজ স্টেটের অন্তর্গত, মাদ্রাজ রাজ্যের অন্তর্গত। মাই ফাদার, আমার বাবা, জয়নুল আবদিন, তিনি তার বাবার নাম বলেছেন আমাদের সামনে, বাবার নাম জয়নুল আবদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, আমার বাবা জয়নুল আবদিনের না ছিল প্রচুর প্রথাগত শিক্ষা, না ছিল প্রচুর সম্পত্তি। দেখো, বাস্তব জীবনে কিন্তু এই দুটোর খুবই প্রয়োজন। হয় তোমাকে পড়াশোনা করতে হবে প্রচুর, নতুবা তোমার কাছে প্রচুর সম্পত্তি থাকতে হবে, তবেই কিন্তু তুমি দিন যাপন করতে পারবে। এটা কিন্তু স্বাভাবিক জীবনের জন্য খুবই প্রয়োজন। এর বাইরেও কেউ বলতে পারে যে শুধু অর্থ কি শেষ কথা, অবশ্যই, কিন্তু সব ক্ষেত্রে নয়, কিন্তু অবশ্যই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অর্থ কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। প্রায় 99% কাজ হয় অর্থের দ্বারা। তো মাই ফাদার, আমার বাবা জয়নুল আবদিনের কিন্তু দুটি ডিসঅ্যাডভান্টেজ ছিল। কি দুটি ডিসঅ্যাডভান্টেজ? হি ডিড নট হ্যাভ মাচ ফর্মাল এডুকেশন, তার ছিল না প্রচুর প্রথাগত শিক্ষা। ফর্মাল এডুকেশন মানে কি? যে শিক্ষা আমরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি থেকে লাভ করি। না ছিল তার প্রচুর প্রথাগত শিক্ষা, না ছিল তার সম্পদ। তাহলে দুটো ডিসঅ্যাডভান্টেজ ছিল। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধা সত্ত্বেও হি পজেসড, তার ছিল, হি হ্যাড গ্রেট ইননেট উইজডম, একটা মহান সহজাত জ্ঞান, সহজাত আভ্যন্তরীণ, তার মনের মধ্যেই ছিল, অর্জিত, যেটা অর্জন তিনি করেন, অলরেডি ছিল ইতিমধ্যে তার মধ্যে, উইজডম, জ্ঞান, মহান সহজাত জ্ঞান, আভ্যন্তরীণ একটা জ্ঞান ছিল। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং সত্যিকারের একটা পরোপকারী সত্তা। হি ওয়াজ এ জেনারাস পারসন, কাইন্ড পারসন। তাহলে আমরা দেখতে পেলাম দ্য নেম অফ ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার ওয়াজ জয়নুল আবদিন। জয়নুল আবদিন had two disadvantages. One of them is he did not have much formal education. Number two, he did not have much wealth. But what did he have? He had great innate wisdom, একটা সহজাত জ্ঞান। দেখো, শিক্ষা এবং জ্ঞানের মধ্যে অনেক তফাৎ রয়েছে। পড়াশোনা করে শিক্ষিত হওয়া যায়, জ্ঞানী কিন্তু হতে হলে অনেক কিছুই দরকার। পড়াশোনার যে শিক্ষা, তার সাথে বাস্তব যে শিক্ষাটা আমরা লাভ করি, সমস্ত কিছু যখন মিশিয়ে আমরা সঠিকভাবে জীবনে চলতে শিখব, তবেই হব আমরা জ্ঞানী। শিক্ষিত হয়তো হয়ে যাব, কিন্তু জ্ঞানী হব না। তা ডক্টর এপিজে আব্দুল কালামের বাবার জয়নুল আবদিনের নর মাচ ফর্মাল এডুকেশন, নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, দুটো ছিল না। তাহলে কী ছিল? গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, একটা পরোপকারী সত্তা, মানে পরের উপকার করার জন্য কিন্তু তিনি সব সময় সামনের সারিতে থাকতেন। একজন মহান পিতার কিন্তু সন্তান ডক্টর এপিজে আব্দুল কালাম। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। দেখে, শুধু বাবা মহান হলে হবে না, কিন্তু বাবা এবং মা উভয়ই যদি মহান হয়, তো জিনগত কারণে কিন্তু সন্তানের মহান হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল একজন আদর্শ সঙ্গী। ইন মাই মাদার, তিনি পেয়েছিলেন আমার মায়ের মধ্যে একজন আদর্শ সঙ্গী। মায়ের নাম কি? আসিয়াম্মা। আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না, রিকল মানে রিমেম্বার। I do not recall the exact number of people she fed every day. আমার মা কতজন লোককে প্রতিদিন খাওয়াতো, তার সংখ্যাটা আমি কিন্তু মনে করতে পারি না। ডক্টর এপিজে আব্দুল কালাম যখন লিখছেন স্ট্রং রুটস, তিনি গ্রোন আপ হয়ে গেছেন। তাই বড় হয়ে তিনি অতীতের দিনগুলোর কথা মনে করছেন, তখন তিনি সংখ্যাটা সঠিক অর্থে কিন্তু মনে করতে পারছেন না। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল she fed every day.
লোকজনের সঠিক সংখ্যা যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি একদম সম্পূর্ণরূপে নিশ্চিত, সার্টেন মিন্স শিওর, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। আমাদের পরিবারে যতজন সদস্য ছিল তার থেকে অনেক বেশি বাইরের লোক আমাদের বাড়িতে খেত। ধরে নাও বাড়িতে ছিল 10 জনের সদস্য, দেখা যাচ্ছে বাইরের আরও 15 জন খাচ্ছেন, তা 10 জন প্লাস 15 জন প্লাস টোটাল হয়ে গেল 25 জন। তাহলে যে মহিলা বাইরের লোকজনকে খাওয়াচ্ছেন তার বাড়িতে ডেকে, আমাদেরকে আর বলার অপেক্ষা রাখে না যে তিনি যথেষ্ট মহীয়সী একজন নারী। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে কালাম বললেন যে আমার জন্ম হয়েছিল রামেশ্বরম বলে যে একটা দ্বীপ শহর, সেখানে একটা মধ্যবিত্ত তামিল পরিবার। আমার বাবা জয়নুল আবদিন, তার ছিল না প্রচুর প্রথাগত শিক্ষা, না ছিল প্রচুর সম্পত্তি। এই দুটো অসুবিধা থাকা সত্ত্বেও তার মধ্যে ছিল একটা সহজাত জ্ঞান এবং একটা সত্যিকারের পরোপকারী সত্তা। দেখানোর মতো নয় যে লোক দেখানো কাজ করছেন, পরোপকারী সত্তা, যেটা কিন্তু ট্রু ছিল, সত্যিকারের। তিনি পেয়েছিলেন একজন আদর্শ সঙ্গীকে আমার মায়ের মধ্যে, মানে আমার মা ছিল তার আদর্শ একজন সঙ্গী। মায়ের নাম আসিয়ামা, ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মনে নেই কতজন লোককে তিনি প্রতিদিন খাওয়াতেন, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে বাইরের লোক অনেক বেশি খেত। আমাদের পরিবারের যত লোক ছিল তার থেকে বাইরের লোক বেশি খেত। এরপর দেখে নাও, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার পিতা মাতাকে একটা বৃহত্তর অংশ জুড়ে মনে করা হতো আদর্শ সঙ্গী হিসেবে। এলাকার লোকজন, একটা বিস্তৃত অঞ্চল জুড়ে তারা মনে করত কালামের বাবা মাকে যে এরা হলো আদর্শ সঙ্গী। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের যে বংশ মর্যাদা ছিল, লাইন অফ ফ্যামিলি, পূর্বপুরুষরা, তারা ছিল অনেক বেশি সুপরিচিত আমার বাবার থেকে। কারণ কি? ওয়ান অফ আর ফোরবিয়ার্স, ফোরবিয়ার্স মানে হচ্ছে পূর্বসূরি, ফোরবিয়ার মানে পূর্বসূরি, অ্যানসেস্টর যাদেরকে আমরা বলছি। ওয়ান অফ আর ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টাউড, বেস্টাউড মানে হচ্ছে গিভেন দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আমার মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজনকে ব্রিটিশরা কি উপাধি দিয়েছিল? বাহাদুর। দেখো, বাহাদুর কিন্তু বীর মানুষকে বলা হয়, সাহসী মানুষকে কিন্তু বলা হয়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কালাম আমাদেরকে বললেন যে তার বাবা মাকে এলাকার লোকজন কেমন রূপে দেখতো, কেমন চোখে দেখতো, আদর্শ সঙ্গী হিসেবে তারা দেখত। এরপর তিনি কম্পারেটিভ স্টাডি করলেন বাবা এবং মাকে। দুজনের বংশ পরম্পরা কিন্তু খুব ভালো, কিন্তু তুলনামূলক যখন স্টাডি করলেন তখন দেখলেন যে না, মায়ের বংশ মর্যাদা কিন্তু আরও অনেকটা বেশি এগিয়ে রয়েছে আমার বাবার থেকে। আমার মায়ের পূর্বপুরুষরা যারা ছিলেন তাদের মধ্যে একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমি ছিলাম অনেকগুলি শিশুর মধ্যে একজন। কালাম কিন্তু প্রথমেই ক্লিয়ার করে দিলেন, একটি বাড়িতে যদি একটি মাত্র শিশু থাকে তাহলে তার যে সমস্ত চাহিদা থাকে, খামখেয়ালিপনা থাকে, সেগুলো সব বেশিরভাগ প্যারেন্টসরাই কিন্তু মিটিয়ে দেয়। কিন্তু বাড়িতে যদি প্রচুর ছেলে মেয়ে থাকে, 5টা 6টা থাকে বা বেশি থাকে তার থেকে, তাহলে তাদের কিন্তু সমস্ত চাহিদা মেটানো সম্ভব নয়। আমিও কিন্তু সেই ক্ষেত্রে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমি ছিলাম অনেকগুলি শিশুর মধ্যে একজন। কেমন? এ শর্ট বয়, খাটো ছেলে, একটু বেঁটে, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস। আনডিস্টিংগুইশড, খুব একটা দেখতে ভালো ছিলাম না। দেখো, ডিস্টিংগুইশড আর আনডিস্টিংগুইশডের মানে কি? ডিস্টিংগুইশড মানে হচ্ছে একবার দেখে যাকে মনে থেকে যায়, না এই ছেলেটা সুন্দর, এই মেয়েটা সুন্দর। কিন্তু আনডিস্টিংগুইশড লুকস মানে হচ্ছে চেহারায় এমন কিছু ছিল না যে তাকে দেখা যায় বা তার ছবিটা মনের মধ্যে থাকবে। খুব একটা কালাম কিন্তু ভালো ছিলেন না, বেঁটেও ছিলেন। অ্যাপিয়ারেন্সের দিক থেকে কিন্তু হি ওয়াজ নেভার হ্যান্ডসাম। অপরদিকে
বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, তার বাবা মা ছিল টল, লম্বা, এবং তার বাবা মা দেখতে সুন্দর ছিল। তাহলে কালাম ছিলেন অনেকগুলি শিশুর মধ্যে একজন, খুব একটা দেখতে ভালো ছিলেন না, বেঁটে ছিলেন। অপরদিকে তার বাবা মা কিন্তু লম্বা ছিলেন এবং তারা হ্যান্ডসামও ছিলেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বসবাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। পূর্বপুরুষদের যে বাড়িটা ছিল সেইখানেই বসবাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয়েছিল, মোটামুটি ধরে নাও 1850-55 এরকম টাইমটা। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, বাড়িটা ছিল বেশ সুন্দর বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন, আগেকার বাড়িগুলো চুন সুড়কির তৈরি হতো, অ্যান্ড ব্রিক, এবং ইটের তৈরি। বাড়িটা কোথায় ছিল? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিট, মানে মসজিদের নাম অনুসারে একটা রাস্তার নাম রাখা হয়েছিল মস্ক স্ট্রিট, সেখানে আমাদের বাড়িটা ছিল। বাড়িটা ছিল বেশ সুন্দর বড় পাকা বাড়ি। বাড়িটা কিসের বানানো ছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, ইট এবং চুন সুড়কির দ্বারা বানানো হয়েছিল। মাই অস্টিয়ার ফাদার ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, আমার কঠোর সংযমী বাবা সমস্ত ধরনের অপ্রয়োজনীয় কমফোর্টস, স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতাকে এড়িয়ে চলতেন। দেখো, অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতাকে, তুমি ধরো একটা বাড়িতে বসবাস করো, বাড়িটার উপরে আরেক তলা রয়েছে, গ্রীষ্মকাল, তুমি এসি নিয়ে নিলে, তুমি একটু বাইরে যাবে 500 মিটার, তুমি গাড়িতে করে যাচ্ছ, 100 মিটার যাচ্ছ তবুও গাড়িতে করে যাচ্ছ, এটা কিন্তু বিলাসিতা হয়ে যাচ্ছে। বিলাসিতা কোনটা নয়? ধরে নাও খুব বেশি পরিমাণে ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে, একটা ইনভার্টার নিয়ে নেওয়া, এটা কিন্তু বিলাসিতা নয়, এটা কিন্তু প্রয়োজন, এটা অ্যাসেনশিয়াল, এটা কিন্তু ইনএসেনশিয়াল নয়। অ্যাসেনশিয়াল কোনটা? চারিদিকে এসি, যখন তুমি বাইরে যাবে তখন গাড়িতে করে যাচ্ছ। কালামের বাবা কিন্তু সেই দিক থেকে অনেকটা সংযমী ছিলেন, যতটুকু দরকার ততটুকুই তিনি নিতেন। তাহলে হি ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ। যাই হোক, হাউএভার অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং। কালাম কিন্তু আবার ক্লিয়ার করে দিলেন যে রিডার, তোমরা কিন্তু এটা ভাবো না যে আমার বাবা কঠোর সংযমী ছিলেন বলে সমস্ত কিছুতে আমাদেরকে স্ট্রিক্ট একটু বেঁধে রাখতেন, এমনটা নয়। ফুড যদি হতো, খাবারের কথা যদি আসতো, মেডিসিন, ওষুধপত্র এবং জামা কাপড়, সেই দিক থেকে কিন্তু বাবা কোনো কার্পণ্য বোধ করতেন না, যা দরকার আমাদেরকে কিন্তু দিয়ে দিতেন। কিন্তু অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা, এইগুলো তিনি এড়িয়ে চলতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। আমি তো বলবো যে আমার শৈশব ছিল অনেক বেশি সুরক্ষিত, ম্যাটেরিয়ালি, টাকা পয়সার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, অ্যান্ড ইমোশনালি, এবং মেন্টালি, মানসিক দিক থেকেও। দেখো, টাকা পয়সা তুমি যা চাইছো তোমার বাবা মা তাই দিয়ে দিচ্ছেন, কিন্তু তোমার সাথে ভালো করে কথা বলছেন না, তাহলে ইউ আর হ্যাপি, ইকোনমিক্যালি ইউ আর হ্যাপি, ইউর নিডস আর ফুলফিলড, বাট মেন্টালি ইউ আর নট এট অল হ্যাপি, বিকজ তোমার your parents do not talk to you in the manner which you expect from them. তোমার যা দরকার সেইটাও দিচ্ছেন এবং তোমাকে সাপোর্ট করছেন, এইটাতে তুমি মেন্টালি এবং ইকোনমিক্যালি হ্যাপি। কালাম সেটাই বলছেন যে আমার শৈশবটা ছিল কিন্তু অর্থনৈতিক দিক থেকে এবং মানসিক দিক থেকে, দুটো দিক থেকে কিন্তু অনেকটা সিকিওর, নিরাপদ এবং নিশ্চিত। তাহলে আমরা কি দেখলাম? এই প্যারাতে আমরা দেখলাম আমি ছিলাম অনেকগুলি শিশুর মধ্যে একজন, বেঁটে, খুব একটা দেখতে ভালো নয়। অপরদিকে আমার বাবা মা ছিল লম্বা এবং হ্যান্ডসাম। আমরা বসবাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, যেটা বানানো হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে, 1850-55 ধরে নাও। বাড়িটা ছিল বেশ সুন্দর বড় পাকা বাড়ি, চুন সুড়কি এবং ইটের তৈরি। বাড়িটা কোথায় ছিল? মস্ক স্ট্রিটে ছিল, রামেশ্বরমের। আমার সংযমী বাবা সমস্ত ধরনের অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতাকে কিন্তু এড়িয়ে চলতেন।
যাই হোক, সমস্ত ধরনের যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল, যেমন খাবার, ওষুধপত্র এবং ড্রেস, এগুলো কিন্তু আমাদেরকে দেওয়া হতো। আমি তো বলবো আমার শৈশবটা অর্থনৈতিক দিক থেকে এবং মানসিক দিক থেকে, দুটো দিক থেকেই নিরাপদ ছিল। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে, ফ্লোর মানে মেঝে। সি উড প্লেস আ ব্যানানা লিভ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা রাখতেন। অন হুইচ, যার উপরে, সি দেন লেডেলড, ডাবুতে করে ঢেলে দিতেন, রাইস, ভাত দিতেন। অ্যারোমেটিক সাম্বার, এক ধরনের খাবার, অ্যারোমেটিক সুগন্ধি সাম্বার। এ ভ্যারাইটি অফ সার্প, এক ধরনের ঝাঁঝালো। হোমমেড পিকেল, বাড়িতে বানানো আচার। অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর এক ডাব ফ্রেশ কোকোনাট চাটনি তাকে খেতে দেওয়া হতো। কি কি খেতে দেওয়া হতো খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। এবং কালাম কোথায় বসে খেতেন, তার মা তাকে খেতে দিত একটা কোলা পাতার উপরে। কি কি দিত, এই যে রাইস, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ সার্প, হোমমেড পিকেল অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এরপর খুব ইন্টারেস্টিং যে জায়গাটা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা আমরা এইখানে দেখতে পাবো। যে লোকালিটিতে এপিজে আব্দুল কালাম বসবাস করতেন, সেই লোকালিটিটা আদতে কেমন তার একটা আমরা পিকচার পাচ্ছি। দেখো, প্রথমেই আমরা জেনেছি কালাম বসবাস করতেন কোথায়, মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। মসজিদ আমরা দেখতে পাচ্ছি রামেশ্বরমে, কিন্তু আরেকটা মন্দিরও রয়েছে, শিব মন্দির। বর্তমান ভারতবর্ষ হলে কী হতো, বর্তমান দিনে আজকে দেখা যাচ্ছে কোথাও মন্দির রয়েছে, পাশে মসজিদ, কোথাও হিন্দুরা রয়েছে, মুসলিমরা রয়েছে, পাশাপাশি মারপিট করছে মানুষজন, একে অপরের সাথে দাঙ্গা লেগে যাচ্ছে। ভারতবর্ষের কিন্তু প্রগতির ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, আমরাও বুঝছি না, মুসলিমরাও বুঝছে না। দুটো সম্প্রদায়কে বোঝা দরকার আছে। আমাদের দেশ ভারতবর্ষ, সুতরাং আমরা এমন কিছু করব না যাতে দেশের ক্ষতি হয়। দেখো, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। শিব মন্দির হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, শিব মন্দির যেটা রামেশ্বরমকে এতটা বিখ্যাত করেছিল, কাদের কাছে, টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ির থেকে 10 মিনিটের হাঁটার পথ ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটা ছিল মুসলিম অধ্যুষিত, সেখানে মুসলিম কমিউনিটি অনেক বেশি বাস করতো, ধরে নাও 70% বা 80%। বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানেও বেশ কিছু হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, অ্যামিকেবলি মানে কি, ইন এ ফ্রেন্ডলি ম্যানার, সৎভাবে, বন্ধুত্বপূর্ণভাবে তারা বসবাস করতো তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে, যেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তবেই তো কালাম আজকে স্ট্যান্ড আপ করেছিল। কিছু হিন্দু ঘৃণা করে মুসলিমদের, কিছু মুসলিম ঘৃণা করে কাকে, হিন্দুদের। কিন্তু আমরা হিন্দুরা কখনো এপিজে আব্দুল কালামকে ঘৃণা করি না, বা মুসলিমরা ঘৃণা করে না কাকে, স্বামীজিকে, স্বামী বিবেকানন্দকে। তাহলে আমাদের কি হতে হবে, সেই ধরনের মানুষের মতো হওয়ার একটু চেষ্টা করতে হবে, তাহলে হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ কিন্তু থাকবে না। তা দেখো, আমরা দেখতে পাচ্ছি যে লোকালিটিতে ডক্টর এপিজে আব্দুল কালাম বসবাস করতেন, সেই এলাকাটা ছিল মুসলিম অধ্যুষিত, কিন্তু সেই এলাকাতেই বেশ কিছু হিন্দু পরিবারও বসবাস করত তাদের মুসলিম বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে। এখানেই রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা প্রাচীন মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সন্ধ্যাবেলা প্রার্থনার জন্য, মানে নামাজ পড়ার জন্য আমার বাবা আমাকে নিয়ে যেতেন একটা মসজিদে সন্ধ্যাবেলায়। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আরাবিক প্রেয়ারগুলো আরাবিক ল্যাঙ্গুয়েজে বলা হয়, তার মিনিং সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড,
আমি কিন্তু সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলাম যে সেই প্রার্থনাটা কার কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে, গডের কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে। দেখো, এটাই হচ্ছে বিশ্বাস। ডক্টর এপিজে আব্দুল কালাম ইন হিজ চাইল্ডহুড ডেজ did not have the slightest idea about the meaning of the Arabic prayers, but he was totally sure that whatever the meaning of the prayers may be, they would definitely reach to God. এটা হচ্ছে দিস ইজ কল্ড বিলিফ। এই বিলিফ সিস্টেমটা বিরাট কাজ করে। কোনো একটা জায়গায় একদিন আমি পড়ছিলাম ফেসবুকে একটা সুন্দর পোস্ট, কোনো একটা জায়গাতে কী হয়েছে, একদিন ঠাকুরের কাছে পুজো দেওয়া হচ্ছে, বৃষ্টি হয়নি দীর্ঘদিন ধরে। তো সমস্ত গ্রামবাসী সেই মন্দিরের সামনে গিয়ে ভিড় করেছে। হঠাৎ করে সেই মন্দিরের সামনে একটা বাচ্চা মেয়ে এসেছে ছাতাটা নিয়ে। সে কী ভেবেছে, সে ভাবছে যে এখনই তো পুজো দেওয়া হবে বৃষ্টির জন্য, তাহলে পুজো দেওয়ার পরেই হয়তো বৃষ্টি নামবে, তাই সে ছাতাটা নিয়ে গেছে। এইটাই হচ্ছে বিশ্বাস। তো ডক্টর এপিজে আব্দুল কালাম কিন্তু জানতেন না মিনিং সম্পর্কে, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে মিনিং যাই হোক না কেন কোথায় পৌঁছে যাচ্ছে, গডের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনা শেষে যখন আমার বাবা মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের মানুষ বাইরে অপেক্ষা করত, ওয়েটিং ফর হিম, তার জন্য। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই বাটি ভর্তি জল দিত আমার বাবাকে। হু ডিপ হিজ ফিঙ্গার টিপস, আমার বাবা আঙুলের অগ্রভাগটা সেই জলের মধ্যে ডুবাতেন। অ্যান্ড সে এ প্রেয়ার, তারপর একটা মন্ত্র উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপর সেই লোকেরা ওই জলটা নিয়ে যেত বাড়িতে, কাদের জন্য, ইনভ্যালিডস, পঙ্গুদের জন্য, যারা বিকলাঙ্গ, রিটার্ডেড পারসনস। I also remember people visiting our home to offer thanks after being cured, আমার আরও মনে পড়ে বিভিন্ন লোকেরা আমাদের বাড়িতে আসতো আমার বাবাকে ধন্যবাদ জানাতে সুস্থ হবার পর। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সব সময় হাসতেন এবং তাদেরকে বলতেন অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ, যে তোমরা যদি ধন্যবাদ জানাতেই চাও, ধন্যবাদ কাকে জানাও, আল্লাহকে ধন্যবাদ জানাও, ঈশ্বরকে ধন্যবাদ জানাও, গডকে ধন্যবাদ জানাও। দ্য মার্সিফুল, তিনি হলেন ক্ষমাকারী, তিনি সমস্ত দোষ ত্রুটি ভুল যা আমাদের থাকে সেগুলোকে মাফ করে দেন, তিনি আমাদেরকে সবসময় ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে দেখো, এইখানে আমরা দেখতে পেলাম কমিউনাল হারমোনি কীভাবে থাকছে রামেশ্বরমে। যে রামেশ্বরমে মস্ক স্ট্রিটে ডক্টর এপিজে আব্দুল কালাম বসবাস করতেন, সেই রামেশ্বরমে রয়েছে শিব মন্দির, যে শিব মন্দির তীর্থযাত্রীদের কাছে যথেষ্ট ফেমাস। কালাম এরপর তিনি বললেন যে আমার এরিয়াতে একটা মস্ক ছিল, সেই মস্ক প্রাচীন একটা মসজিদ, যেখানে প্রতিদিন আমার বাবা আমাকে প্রার্থনা করার জন্য নিয়ে যেত। আমি কিন্তু জানতাম না প্রার্থনার বিন্দুমাত্র মানে সম্পর্কে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। আমি আরও মনে করি যে বিভিন্ন মানুষেরা বাইরে অপেক্ষা করত, কিসের জন্য, আমার বাবা কখন মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসবে। যখন আমার বাবা মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন, তখন সে বিভিন্ন ধর্মের মানুষরা বাটি ভর্তি জল নিয়ে বাবার জন্য অপেক্ষা করত। আমার বাবা সেই বাটি ভর্তি জলে আঙুলটা ডোবাতেন এবং একটা মন্ত্র উচ্চারণ করতেন, তারপর সেই বাটি ভর্তি জল নিয়ে তারা বাড়ি ফিরে যেত। পরবর্তী টাইমে তারা আবার আসতো বাবার কাছে, অনেকেই আসতো সুস্থ হয়ে। বাবাকে যখন তারা ধন্যবাদ জানাতো, তখন বাবা বলতো ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ জানাও কাকে, ঈশ্বরকে, ধন্যবাদ জানাও আল্লাহকে, তিনি হচ্ছেন ক্ষমাকারী। দেখো, এইখানে আমরা যখন কোনো বিপদে পড়ছি, যখন আমাদের ভালো সময় তখন হিন্দু মুসলমান, যখন আমাদের ভালো সময় তখন আমরা ব্রাহ্মণ, আমরা কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ ক্ষত্রিয়। কিন্তু যখন হসপিটালে আমরা ভর্তি হয়ে যাচ্ছি, যখন আমাদের ব্লাডের দরকার, 1 বোতল রক্তের দরকার, ধরে নাও মৃত্যু শয্যায় আমরা রয়েছি, 1 ঘন্টার মধ্যে যদি 1 বোতল রক্ত যদি আমরা না পাই, আমরা মরে যাব। তখন আমরা ব্লাড ডাইলো। সেই ব্যক্তি যার 1 ঘন্টার মধ্যে ব্লাড দরকার, যখন তিনি বেঁচে ছিলেন, যখন বেশ সুন্দর তার চেহারা ছিল, দেখতেও তিনি ভালো ছিলেন, খুব জাত বিচার করতেন, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে বৈশ্য, কে হিন্দু, কে মুসলমান। তিনি মনে করতেন যে আমি খুব উঁচু, ওরা অন্য জাতির, ওরা ঘৃণিত। তাহলে তার একবার হসপিটালের শয্যায় শুয়ে
ব্লাডটা একবার পরীক্ষা করানো দরকার আছে, যে এই ব্লাডটা কার, যদি তুমি হিন্দু হও একবার পরীক্ষা করে নাও, ওই ব্লাডটা কোনো মুসলিমের নয় তো, তাহলে মুসলিমের রক্তে তুমি বেঁচে যাবে। তখন কিন্তু আমরা একবারের জন্যও কিন্তু ভাবি না, তখন আমাদের কাছে জীবন শেষ কথা। তাহলে জীবনই যদি শেষ কথা হয়, তাহলে এতদিন ধরে যেটা আমরা করে এসেছি জাত বিচার, হিন্দুকে মুসলমানকে খ্রিস্টানকে শিখ, এইসব বিচার করে কিচ্ছু লাভ নেই। যদি মহান হতে হয় তাহলে আমাদেরকে কিন্তু এই জাতিবাদ, এই যে সাম্প্রদায়িকতা, এইগুলোকে সব সময় কিন্তু নিচে ফেলে দিতে হবে, তারপর তোমাকে এগিয়ে যেতে হবে। তো ডক্টর এপিজে আব্দুল কালাম কিন্তু স্ট্রং রুটসে সেই কথাটাই বলছেন। প্রথমে শুরু করছেন তার বাবা মার প্রতি ট্রিবিউট দিয়ে, পরবর্তী টাইমে তিনি আসছেন যে এলাকায় তিনি রয়েছেন সেই এলাকাটা কেমন ছিল। পরবর্তী টাইমে আমরা নেক্সট পার্টটা কমপ্লিট করব। একটু তোমরা ভালো করে পড়ো, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। যদি তোমরা টেক্সটটা পড়ে বুঝো, দেখো তাহলে আমার সফল হবে। আমি যথেষ্ট নিজে একটা চাকরি করছি, ইউটিউবের মাধ্যমে আমার টাকা রোজগারের কোনো স্বপ্ন নেই বা কোনো দিন স্বপ্নও দেখব না। ইউটিউবটা কিন্তু ক্লাসটা করছি তোমাদের জন্য। যদি কিছু স্টুডেন্টসের আমার হেল্প হয় তাহলে আমার রাত জেগে ক্লাস করাটা সার্থক হবে। এখন রাত্রি তোমার 11:30 বাজলো, ঠিক আছে? বেস্ট অফ লাক।